মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি। মাওয়া। আমাদের আজকের আয়োজনে আছে একটি উপন্যাস। উপন্যাসের নাম জেন আয়ার। লিখেছেন শার্লট ব্রান্টি। উপন্যাসটি অনুবাদ করেছেন সুধীন্দ্রনাথ রাহা। আজকে উপন্যাসটির প্রথম পর্ব। সেদিন আর বাইরে বেড়াবার কোনো উপায় ছিল না। সকালবেলায় অবশ্য বাগানে ঘণ্টাখানিক ঘুরেছিলাম, কিন্তু সান্ধ্য ভোজনের পরই শীতের কনকনে হাওয়ায় ভর করে এমন জমাট মেঘ এসে আকাশ ছেয়ে ফেলল, আর তা থেকে অবিরল ঝরতে লাগলো গায়ে বিঁধে যাওয়া এমন তীরের ফলার মতো বৃষ্টি, যে ঘর থেকে বেরোবার কোনো উপায়ই আর রইল না। ভালোই হলো। শীতের বিকালে দূর পথে বেড়াতে যাওয়া আমার কোনোদিনই পছন্দ নয়। উহ, ফেরার সময় সেই কি কষ্ট! হাতের পায়ের সবগুলো আঙুল ঠান্ডায় অসাড়, ধাই বেসির মুখ থেকে বকুনির খই ফুটছে। আর এলিজা, জন আর জর্জিয়ানা রিড আমাকে দেখিয়ে দেখিয়ে দৌড়ঝাঁপ করছে, ঠিক যেন আমার দুর্বল দেহকে উপহাস করবার জন্যই। যাক সে কথা। এলিজা, জন, জর্জিয়ানারা এখন তাদের মায়ের চারিদিকে জটলা করছে বসবার ঘরে। ভদ্রমহিলা আগুনের ধারে সোফায় কাত হয়ে বসে রয়েছেন। আদুরে বাছারা কেউ এখন ঝগড়াও করছে না, কাঁদছেও না। রিডগিন্নির মুখ চোখ থেকে আনন্দ উপচে পড়ছে। আমার স্থান নেই ওখানে। গিন্নি নিষেধ করে দিয়েছেন স্পষ্ট ভাষায়। বেসি যখন বলবে, নিজের চোখে আমি যখন দেখব যে তুমি ছেলে মানুষের যেমন হওয়া উচিত তেমনি মন খোলা মিশুক মেজাজের পরিচয় দিচ্ছ, তখনই আমার এই সোনার চাঁদদের সঙ্গে মিশতে পারবে তুমি। যে মন খুলে হাসতে জানে না, মনে মনে যার জিলিপির প্যাচ, যার ভাবভঙ্গি দেখলে লোকের বিতৃষ্ণা জন্মায়, তাকে আমি আমার বাছাদের ত্রিসীমানায় ঘেঁষতে দিতে পারি না। বেসি কি বলেছে, কি করেছি আমি? জিজ্ঞাসা করি কান্না চেপে। জেন, অত প্রশ্ন যারা করে, পরের নিন্দা যারা করে, বড়দের দোষ ত্রুটি যারা খুঁজে বেড়ায়, তাদের কেউ পছন্দ করে না। যেখানে হয় এক জায়গায় গিয়ে বসে থাকো, আর ভালো কথা যখন তুমি বলতেই জানো না, তখন চুপ করে থাকো। বসবার ঘরের গায়েই একখানা ছোট ঘর। সেখানে কখনো কখনো প্রাতরাশ খাওয়া হয়। আমি সেই ঘরে ঢুকে পড়লাম। একটা আলমারিতে কিছু বই রয়েছে এখানে। একখানা বই হাতে নিলাম, প্রচুর ছবি যাতে। জানালার উপর উঠে বসলাম। তারপর পা গুটিয়ে তুলে পর্দাটা ভালো করে টেনে দিলাম, নিজেকে আড়াল করে। বেশ নিরালা আশ্রয়টুকু। ডাইনে ভাঁজে ভাঁজে লাল পর্দা, বাঁয়ে কাঁচের জানালার উপরে বাদলের অবিরল ছাপটা। যতদূর দৃষ্টি চলে, মেঘ আর কুয়াশায় সারা পৃথিবী ধোঁয়াটে, অস্পষ্ট। তাকে মথিত করে ফিরছে ঝড়ো হাওয়ার একটানা হাহাধ্বনি। বইখানার পাতায় পাতায় ছবি। ছবিতে মশগুল হয়ে আমি দুঃখ, বেদনা, নৈরাশ্য সব ভুলেছি। ভয় শুধু একটাই, যদি ওরা কেউ এসে আমার এই আনন্দে ব্যাঘাত ঘটায়। সে ব্যাঘাত অচিরেই এলো। ঘরের দরজা খুলে চেঁচিয়ে উঠল জন রিড। কই রে ঘরকুনি বুড়ি? তারপরে সে অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। আমাকে দেখতে পায়নি, খালি ঘর। কোন চুলোয় গেল সেটা? লিজি, জর্জি, জেন নেই এখানে। এই বৃষ্টিতে বেরিয়ে পড়েছে, জানোয়ার কোথাকার। মনে মনে ভাবছি, পর্দাটা টেনে দিয়ে ভালো হয়েছে। আমায় দেখতে না পেয়ে বাঁদরটা চলে যায় যদি, বেঁচে যাই এখনকার মতো। দেখতেও পেতও না, চোখে একটু কমই দেখে ও। কিন্তু এলিজার দৃষ্টি ধারালো। সে এ ঘরে মুখ বাড়িয়ে বলে উঠল, আরে ওই তো সে জানালায় বসে আছে। আমায় নেমে আসতেই হলো, না এলে টেনে নামাবে জন। বইখানা জানালাতে রেখে আস্তে আস্তে নেমে এলাম। কি বলছো? বলছি এখানে আসতে, বলে সে চেয়ারে চেপে বসলো বিচারকের ভঙ্গি নিয়ে। হাত নেড়ে ডাকলো আমাকে তার সম্মুখে এসে দাঁড়াবার জন্য। বয়স ওর 14 বছর, 4 বছরের বড় আমার চেয়ে, স্কুলে পড়ে। বয়সের আন্দাজে অতিরিক্ত লম্বা চওড়া, হাত পা গোতা গোতা, নাক কান সবই বড় বড়। খেতে বসলেই গান্ডে পিণ্ডে খায়। তারই দরুন ফুলো ফুলো গাল আর জলো জলো চোখ। এখন ওর স্কুলে থাকবার কথা, কিন্তু ওর স্বাস্থ্য ভালো নয় বলে ওর মা 2-1 মাসের জন্য ওকে বাড়িতে এনে রেখেছেন। মাস্টার মশাই, মাইলস তার নাম, বলেছিলেন বাড়ি থেকে অত কেক আর মিষ্টি ওকে পাঠাবেন না, তাহলে ওর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। কিন্তু মায়ের প্রাণ কি এমন নিষ্ঠুর মন্তব্যে সায় দিতে পারে? তিনি ভাবলেন, মাস্টারটা এসব কি বোঝে। আসলে পড়াশোনার বেদম চাপ, তার উপরে বাড়ির জন্য মন কেমন করা, এই 2 কারণেই শরীর ওর এত খারাপ। মায়ের উপর, বোনেদের উপর এমন কিছু স্নেহশীল নয় জন।
আর আমি তো তার দুচক্ষের বিষ। অনবরত ধমকাচ্ছে আমাকে, নিত্য নূতন সাজা দিচ্ছে। সপ্তাহে ২ বার ৩ বার, অথবা দিনে ২ বার ১ বার, মোটেই না, প্রতিনিয়ত ২৪ ঘন্টা। ফলে এখন এইরকম দাঁড়িয়েছে যে ও ডাকলে আমার বুকের ভিতর হিম হয়ে যায় এখন। গায়ের হাড় মাংস কুঁকড়ে ভিতরে ঢুকতে চায় মারের ভয়ে। বিভীষিকায় আমি আড়ষ্ট হয়ে আছি সারাক্ষণ, কারণ ও আমায় মারলে আর কোনো আপিল নেই। চাকরেরা আমার পক্ষ নিয়ে মনিবের বিষ নজরে পড়বে, সেই প্রত্যাশা করাই অন্যায়। আর ওর মা, জন তো আমাকে মারলে ওর মা তা চোখেই দেখতে পান না, যদিও যখন তখন তার চোখের সামনেই সে মারছে আমাকে। ওর হুকুম তামিল করাই আমার অভ্যাস। আমি হুকুম শুনেই ওর চেয়ারের কাছে এসে দাঁড়ালাম। ৩ মিনিটও কাটিয়ে দিল আমাকে মুখ ভেঙচে। এমনভাবে জিভ বার করতে লাগলো যে জিভের মূল শুদ্ধ উপড়ে আসার জোগাড়। এরপরে যে মারতে শুরু করবে তাতে সন্দেহমাত্র নেই আমার। ভয়ে কাঁপছি, কিন্তু সঙ্গে সঙ্গে তাকিয়ে তাকিয়ে ওকে না দেখেও পারছি না। কি বিশ্রী দেখাচ্ছে ওকে। একটা বিজাতীয় বিতৃষ্ণা, অমন যে সাংঘাতিক ভয়, তাকেও বুঝি ছাপিয়ে উঠল। ছেলেটা বুঝিবা সে বিতৃষ্ণার আভাস দেখতে পেল আমার মুখে, তাই রাগের মাথায় রীতিবিরুদ্ধ কাজ করে বসল। সাধারণত প্রহারের আগে একটা তর্জন গর্জনের ভূমিকা থাকে ওর। আজ সেটা টপকে গিয়ে আচমকাই মেরে বসল, রীতিমতো জোরেই মারল। আমি টাল খেয়ে পড়েই যাচ্ছিলাম। অতি কষ্টে সোজা হয়ে দাঁড়িয়ে ২ পা পিছিয়ে গেলাম ওর চেয়ার থেকে। মায়ের সঙ্গে কথা কাটাকাটির যে বেয়াদপি, তারই সাজা এটা। তারপরে একটু ভেবে নিয়ে নতুন নতুন অভিযোগের ফিরিস্তি। ওভাবে লুকিয়েছিলি কেন জানলার আড়ালে? ওভাবে তাকাচ্ছিলি কেন আমার দিকে ইঁদুরের মতো? এই ইঁদুর, কেন তাকাচ্ছিলি ওভাবে? এরপরই আবার মার শুরু হবে জানি। আমি সেইটির জন্যই তৈরি হচ্ছি। কথার জবাব দেওয়ার প্রয়োজন বা সার্থকতা কিছুই নেই, সে চেষ্টাও করছি না। কি করছিলি পর্দার আড়ালে? জিজ্ঞাসা করে জন। পড়ছিলাম। দেখি কি পড়ছিলি? জানালা থেকে বইখানা এনে দিলাম। সে সেটা হাতে নিয়ে ক্রূর দৃষ্টিতে তাকালো আমার দিকে। তুই আমাদের বই পড়বি কেন রে? মা বলেছে তুই আমাদের গলগ্রহ। তোর বাবা তোর জন্য একটা পেনিও রেখে যায়নি। তোর উচিত ভিক্ষে করে বেড়ানো। তোর আবার পড়াশোনা কেন? মনে মনে হাজারটা জবাব ভিড় করে আসে, কিন্তু মুখে তা উচ্চারণ করি না। ওই দরজার কাছে গিয়ে দাঁড়া, আমার দিকে পিছন করে। হুকুম আসে মালিকের। আদেশটা নতুন রকমের। পালন করি। তারপর আমি সন্দিগ্ধভাবে পিছন ফিরে তাকাই। নিশ্চয়ই একটা কিছু শয়তানি মতলব ওর মাথায় আছে। যা ভেবেছি তাই বটে। সেই মোটা বইখানা তুলে সে আমার মাথার দিকে তাক করেছে। আমি তাড়াতাড়ি সরে দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছে। মোটা বইখানা বো করে ছুটে এসে মাথায় লাগলো আমার। টাল খেয়ে পড়ে গেলাম ঠিক দরজার উপরে। মাথায় কোথায় যেন কেটে গেল। আমি উঠবার চেষ্টা করতে করতে কইকে উঠলাম, কেন মারলে? কি করেছি আমি? কি করেছিস তাই আবার জিজ্ঞাসা, বেয়াদব ভিখিরি! চেয়ার থেকে লাফিয়ে উঠে এলো জন হাতমুঠি করে। আমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছি। মাথার ক্ষত থেকে রক্ত ঝরছে গলা বেয়ে, গাল বেয়ে। এক বিন্দু রক্তের নোনতা আস্বাদ লাগলো আমার ঠোঁটে। রক্তের স্বাদে নাকি খুন চাপে মানুষের মাথায়। আমার যে চাপলো তাতে ভুল নেই। ভয়ডর ঘুচে গিয়ে একটা দুর্জয় ক্রোধ চেপে বসল অন্তরে। সেই ক্রোধের বশে আমি যে কি করে বসলাম তা জানি না। জন এসে আমাকে ১ কিল বসিয়ে দিতেই আমি তাকে চেপে ধরলাম। তার চেয়ে মাথায় ১ ফুট খাটো আমি। সে আমাকে ইচ্ছে করলে ২ টুকরো করে ভেঙে ফেলতে পারে। সে কথা মনেই রইল না আমার। কি যে আমি করলাম তা জানি না। কিন্তু অত বড় মুস্কো জোয়ান জন ছেলেটা পরিত্রাহী চিৎকার করে উঠল, বাপরে, মারে, মেরে ফেলছে রে, এক্কেবারে মেরে ফেলেছে আমাকে। চারদিক থেকে লোক দৌড়ে আসছে। গেটস হেড লজের ভবিষ্যৎ মালিককে কে মেরে ফেলল দেখবার জন্য সবাই ছুটে আসছে। কি হলো কি হলো আওয়াজ তুলে। এলেন জনের মা মিসেস রিড। এলো জনের ২ বোন এলিজা, জর্জিয়ানা। এলো ধাই বেসি। এলো ঘরকরুণী মিসেস অ্যাবট। চাকর চাকরানি বাড়িতে যতগুলি ছিল বাকি রইল না কেউ। কি হয়েছে? ক্রুদ্ধ জলদগম্ভীর গর্জন মিসেস রিডের। আমায় খামচে খুন করে ফেলেছে। জনের আর্তনাদ। নক্ত নয়, যেন ইঁদুরের দাঁত। আহা! সমস্বরে সমবেদনা, সমবেত নরনারীর। কি রাক্ষসী, বলে একজন। বাঘিনী, বাঘিনী, পোঁ ধরে আরেকজন। দেখতে দেখতে হিঁচড়ে টেনে আমাকে ওরা সরিয়ে নিয়ে এলো জনের কাছ থেকে।
তখনও আমার মুখে আর গলায় রক্তের ধারা। সেদিকে কেউ ফিরেও তাকালো না। জনের গায়ে কোথায় নখের আঁচড় লেগেছে কি না লেগেছে তারই শুশ্রূষায় লেগে গেল ১ ডজন লোক। তাকে ধরাধরি করে নিয়ে সোফায় শুইয়ে দিতে গেল ওরা। এদিকে মিসেস রিডের রক্তচক্ষু দৃষ্টি আমাকে যেন পুড়িয়ে ফেলতে চাইছে একেবারে। অনর্গল অভিসম্পাতের স্রোত বইছে তার মুখ থেকে। এমন বর্বর, এমন অকৃতজ্ঞ, এত হিংস্র কোনো শিশু যে হতে পারে এ না দেখলে কে বিশ্বাস করবে? যার খেয়ে মানুষ তাকেই নির্বংশ করার ফিকির। আমি একবার ক্ষীণকণ্ঠে বলতে যাচ্ছিলাম, জন আমার মাথায় বই ছুঁড়ে মেরেছিল। পড়ে গিয়ে দরজায় মাথা কেটে হুঙ্কার করে উঠলেন মিসেস রিড, নিয়ে যাও ওকে, বন্ধ করো লাল কামরায়। আমি নিজে এসে যতক্ষণ না দরজা খুলে দিচ্ছি কেউ যেন ওর কাছে না যায়। বলেই মিসেস রিড তার আদরের দুলালের তদারক করবার জন্য ছুটলেন। বেসি আর মিসেস অ্যাবট এসে ধরল আমাকে, টেনে নিয়ে ঢোকালো লাল কামরায়। সে ঘরে ভয় আছে বলেই জানি আমরা। সেখানে একা থাকবার কল্পনায় আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো। আমি আছাড়ি বিছাড়ি করতে লাগলাম, কিছুতেই যাব না লাল কামরায়। কিন্তু পারবো কেন ওদের সঙ্গে? টেনে নিয়ে একটা সোফায় আমাকে ফেলে দিল ওরা। ছেড়ে দিলেই পাছে আমি উঠে পালাই এই ভয়ে দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করতে লাগলো আমাকে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমাকে বাঁধতে হবে না, আমি নড়বো না এখান থেকে। দোহাই তোমাদের, আমায় বেঁধো না, বেঁধো না। বেশ, বাঁধছি না, ঠান্ডা হয়ে থাকো যদি ভালো চাও। বলে ওরা আমায় ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি টলতে টলতে উঠে দরজা পর্যন্ত গেলাম। দরজা টেনে দেখলাম যদি দয়া করে তালা বন্ধ না করে থাকে। কিন্তু না, দয়া ওদের কোথায়? আর মিসেস রিডের কড়া হুকুমের মুখে দয়া করবার সাহসী বা ওদের থাকবে কোথা থেকে? দরজা সত্যিই তালা বন্ধ। ফিরে এসে সেই সোফায় পড়ে কাঁদতে লাগলাম। আমার অপরাধ যে কোনখানে আমি তা কোনো মতেই বুঝতে পারছি না। হাজার অত্যাচার আমার উপর হলেও আমায় হাসি মুখে তা সহ্য করতে হবে, এরকম কোনো কথা আছে নাকি? ওদের আচরণ দেখলে তো তাই মনে হয়। কেন এই অত্যাচার? আমি তো নিজে এসে এদের ঘাড়ে চাপিনি। আমার বাবা মা মারা গেলেন যখন, তখন আমার বয়স কয়েক মাস মাত্র। এরা আমাকে এখানে এনে না তুললে আমি হয়তো তক্ষুনি মরে রেহাই পেতাম। কষ্ট পেয়েই মরতাম নিশ্চয়, কিন্তু কষ্ট বুঝবার মতো জ্ঞান তখনও হয়নি। আর কয়দিনই বা সে কষ্ট সইতে হতো? তার তুলনায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই যে একটানা যমযন্ত্রণা, এ কি অনেক বেশি দুর্বহ নয়? জ্ঞান হয়ে অবধি এমন একটা দিনের কথাও তো আমি মনে করতে পারি না যেদিন আমাকে মার খেতে হয়নি বা গালিগালাজ শুনতে হয়নি। কাঁদতে কাঁদতে কান্না একসময় থেমে গিয়েছে। এখন মাঝে মাঝে ফোঁপাচ্ছি ঘাড় গুজে, আর মাঝে মাঝে মুখ তুলে ভয়ে ভয়ে তাকাচ্ছি চারদিকে। সম্মুখে বড় আয়না একখানা, তাতে দেখতে পেলাম নিজের মূর্তি। গলায় মুখে মোটা হয়ে জমাট বেঁধে আছে রক্তের ধারা। দেখে নিজেরই ভয় করতে লাগলো। একে চেহারা আমার ভালো নয়, তার উপর মাথার চুল উস্কো খুস্কো হয়ে ছড়িয়ে আছে। কেঁদে কেঁদে চোখ ফুলে উঠেছে। জামায় কাপড়ে ঝি চাকরানিদের নোংরা হাতের টানাটানির দাগ। একটা বীভৎস ছবি আমার সম্মুখে ফুটে উঠেছে যেন। তাড়াতাড়ি আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। দেখতে লাগলাম ঘরখানা। এ ঘরে আগে কখনো ঢুকিনি, যদিও লাল কামরার নাম শুনে আসছি জ্ঞান হয়ে অবধি। এ ঘরে কেউ থাকে না, নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঢুকে না এ ঘরে। সপ্তাহে একবার এক দাসী এসে ঝাড়পোছ করে যায়, আর মাসে ২-১ বার মিসেস রিড এসে এ ঘরের লোহার আলমারি খুলে দলিল দস্তাবেজ দেখেন। অন্য সময় বন্ধ থাকে এ ঘর। অথচ বাড়ির ভেতর সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো ঘর বোধহয় এইখানেই। ঠিক মাঝখানে মেহগনি কাঠের প্রকাণ্ড খাট একখানা, তার ৪ কোণের ৪টি কাঠের খোঁটা যেন ৪টি মার্বেল স্তম্ভ। সেই খাটে গাদির উপরে গাদি, বালিশের উপরে বালিশ, মার্সের দুধের মতো সাদা চাদর দিয়ে সেই বিছানা ঢাকা। চারদিকে লাল সাটিনের পর্দা দিয়ে ঘেরা। এই বিছানায় শয়ন করতেন এই বাড়ির মালিক মিস্টার রিড, যিনি ছিলেন আমার মামা। বাবা মা মারা যাওয়ার পর যে মামা আমাকে কোলে করে এনে তুলেছিলেন তার বাড়িতে। আমার দুর্গতি শুরু হয়েছে সেই মামা মারা যাওয়ার পরে। ওই বিছানাতে শুয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওই মেঝেতেই তার মৃতদেহকে কফিনে আবদ্ধ করে ওই দরজা দিয়েই বাইরে নিয়ে গিয়েছিলেন সব বাহকেরা। তারপর থেকে তার স্থান হয়েছে গেটসেট গির্জার সমাধি মন্দিরে মাটির তলায়। আর সেই থেকেই এ ঘর বন্ধ পড়ে আছে সর্বদা। মিসেস রিড এ ঘরে আসেন না, কাজেই অন্য কেউও আসে না। মিসেস রিডের না আসবার কারণ আমি পরবর্তী জীবনে আবিষ্কার করেছিলাম বেসির কথাবার্তা থেকে। সে কারণ আর কিছু নয়, বিবেকের দংশন। মৃত্যুকালে মামা
মিসেস রিডের হাতে ধরে অনুনয় করে গিয়েছিলেন, যাতে তার অবর্তমানে তার অনাথা ভাগ্নিটার কোনো অযত্ন না হয়। নিজের ছেলেমেয়েদের সঙ্গে সমান যত্নে যেন মিসেস রিড তাকে পালন করেন, এই ছিল তার অন্তিম কামনা। মুমূর্ষু স্বামীর শেষ অনুরোধ তখন অগ্রাহ্য করতে পারেননি ভদ্রমহিলা, কিন্তু স্বামীর মৃত্যুর পরেই তার প্রতিশ্রুতি ভঙ্গ না করে তিনি পারেননি। সেজন্যই এই কক্ষ, এই শয্যা, এই কক্ষের পরিবেশ, এসব তিনি এড়িয়ে চলতে চান। এখানে এলেই তার মনে হয় মৃতের ক্ষুব্ধ আত্মা তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য। বড় হয়ে এইসব শুনেছিলাম, বড় হয়ে বুঝেওছিলাম যে মিসেস রিডের মতো স্বার্থ সর্বস্বা নারীর পক্ষে ও প্রতিশ্রুতি রক্ষা করারও কোনো উপায় ছিল না। আমি মিস্টার রিডেরই ভাগ্নি, মিসেস রিডের কেউ নই। একটা নিঃসম্পর্কীয়া অনাথা মেয়েকে আদর করা, নিজের ছেলে মেয়েদের সঙ্গে সমান যত্নে তাকে পালন করা, এ তিনি নিজের কর্তব্য মনে করে করতে পারেননি। স্বামীর অনুরোধ, ও জাতি আর রমণীরা জীবিত স্বামীর অনুরোধই বড় মানে, আর মৃত স্বামীর তো দূরের কথা। তাকিয়ে তাকিয়ে দেখছি, দেয়ালে দেয়ালে লাল পর্দা, মেঝেতে লাল কার্পেট, চেয়ারে টেবিলে সোফায় সর্বত্র বহুমূল্য লাল কাপড়ের ঢাকনা। এসবের জন্যই ঘরখানার নাম লাল কামরা। বড় বড় জানালা দুটো বন্ধ রয়েছে, হাওয়া ঢুকছে সামান্যই ছাদের কোলের স্কাইলাইট দিয়ে। অস্ত সূর্যের এক ফালি রোদ্দুর এসে পড়েছে এখানে ওখানে। লাল পর্দার উপরে সেই রোদ্দুরের ঝলক ঠিক যেন রক্তের ঢেউ বলে মনে হচ্ছে। নিস্তব্ধ চারিধার, শোনা যায় শুধু একটানা বাদলের রিমঝিম শব্দ। ঘরের ভিতরে সামান্য যেটুকু আলো ছিল তা নিভে আসছে ক্রমশ। গা ছমছম করছে আমার। রাত্রি আসন্ন, ঘরখানা ভুতুড়ে, বাইরে কোথাও মানুষের সাড়া নেই। আয়নায় আমার নিজের ছায়াকেই মনে হচ্ছে যেন একটা বিদেহী ছায়ামূর্তি বলে। দারুণ ভয় করছে। আয়নার দিকে তাকাতে পারছি না, তবু কেবলই মনে হচ্ছে ওই বুঝি স্কাইলাইটের ভিতর দিয়ে নেমে আসছে কার লম্বা সরু হাত। ওই বুঝি ওই বড় আরাম কেদারার উপর শুয়ে কে তাকিয়ে আছে আমার দিকে সকরুণ চোখে। গা শিরশির করে উঠল। আমার মামার আত্মা নয় তো? প্রিয়জনের দুঃখের মুহূর্তে স্বর্গত আত্মারা মাটির পৃথিবীতে নেমে আসেন, এমন গল্প আমি শুনেছি। মামা যদি সত্যিই আসেন, তিনি হয়তো ভালোবেসেই আসবেন। কিন্তু আমার যে ভয় করছে, আমি যে তাকে দেখলে। হঠাৎ সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম। ঘর অন্ধকার হয়ে গেছে। একটা লাল আলো স্কাইলাইট দিয়ে ঢুকে দেয়ালের মাথায় পড়েছে। আলোটা চলে বেড়াচ্ছে। আমি আর বসে থাকতে পারলাম না। লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলাম। সারা গায়ের জোর দিয়ে ধাক্কা, অনবরত ধাক্কা। দুমদুম শব্দ হতে লাগলো। পায়ের শব্দ শুনতে পেলাম দূরে। দৌড়ে আসছে কারা। বেশি এসে ঝনাত করে তালা খুলে বলল, কি 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 হয়েছে? আমি উত্তর না দিয়ে তাকে জাপটে ধরলাম। তার কোলের মধ্যে লুকিয়ে থরথর করে কাঁপতে লাগলাম। বেশি বোধহয় আমার অবস্থা বুঝল। সে ঠেলে সরিয়ে দিল না আমাকে, বরং আমাকে জড়িয়ে ধরে দরদে সুরেই বলল, কি কি হয়েছে জেন? ভয়, কে যেন ওই ঘরের ভিতর, কি যেন একটা আলো। আর আমি কথা কইতে পারলাম না। তখনও কাঁপছি আমি। মিসেস রিড নেমে এলেন সশব্দে। তাকে দেখে বেসি আমাকে ঠেলে সরিয়ে দিল। আমি দৌড়ে গিয়ে মিসেস রিডের সম্মুখে বসে পড়লাম। মামিমা, আমায় আর ও ঘরে বন্ধ করো না, তোমার পায়ে পড়ি। ও ঘরে ভূত আছে। আমি আর অবাধ্য হব না। আমি মার খেয়ে মরে গেলেও আর কথাটি কইব না, দোহাই তোমার। লাল কামরায় আমায় আর বন্ধ করো না। মিসেস রিডের সে ভাঙা কাঁসার আওয়াজের মতো কণ্ঠস্বর আমার এখনো মনে আছে। এইটুকু বয়সে এত ধূর্তামি শিখেছ? চালাকি করে সাজা ফাঁকি দেওয়া? আমাকে তুমি তেমন বোকা পাওনি। ধাপ্পা দিয়ে কাজ উদ্ধার করা। ভূত? ভূত না ছাই। কেউ কোনোদিন ভূত দেখলো না, আর তুমি দেখলে? মিথ্যুক কোথাকার। হিড়হিড় করে টেনে নিয়ে মিসেস রিড আমাকে আবার লাল কামরায় পুরে দিলেন। নিজের হাতে তালা বন্ধ করে দিয়ে গর্জাতে লাগলেন, এই চাকরানি দাসীগুলোর উপরে নির্ভর করে থাকা যায় না কোনো ব্যাপারেই। আমি গোড়াতেই বলে দিয়েছিলাম, আমি নিজে এসে দরজা খুলে না দিলে জেনকে যেন বার হতে না দেওয়া হয়। কেন দরজা খুলেছিলে তোমরা? বেসির স্বর শোনা গেল। এমন ধাক্কাধাক্কি করছিল, আমাদের ভয় হলো সত্যিই বুঝি ও কিছু দেখেছে। আমি আর কিছু শুনতে পেলাম না। অজ্ঞান হয়ে পড়ে গেলাম মেঝেতে। সাপে বর হলো নাকি, লাল কামরায় সেই বিভীষিকার রাত্রি যাপন করতে হয়েছিল বলেই আমি গেটসেডের কারাযন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্তি পেলাম। অনেক রাত্রে যখন মিসেস রিড লাল কামরার দরজা খুলবার অনুমতি দিলেন, তখন বেসিরা গিয়ে দেখতে পেল আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছি।
তখন ধরাধরি করে আমাকে আমার বিছানায় নিয়ে আসে তারা, এবং গ্রামের হাতুড়ে ডাক্তার লয়েড মশাইকে নিয়ে আসে আমার চিকিৎসার জন্য। এই ডাক্তার লয়েড ডাক্তার হিসেবে হাতুড়ে হলেও মানুষ হিসেবে সহৃদয় ছিলেন। আমার শরীরের অবস্থা দেখে এবং আমার মুখে লাল কামরায় বন্দী হওয়ার ঘটনা শুনে তিনিই কৌশলে আমাকে ওখান থেকে বাইরে যাওয়ার সুযোগ করে দিলেন। মিসেস রিডকে পরামর্শ দিলেন, মেয়েটাকে এখানে রেখে আপনি তো কেবলই যন্ত্রণা পাচ্ছেন। এর চেয়ে ওকে কোনো স্কুলে পাঠিয়ে দিন। কিছু খরচা আপনার হবে, তা এখানে রাখলেও তো খরচা আছে কিছু। পরামর্শটা পছন্দ হলো মিসেস রিডের। 50 মাইল দূরের লোড স্কুলে আমাকে পাঠাবার বন্দোবস্ত করে ফেললেন তিনি। বৎসরে 15 পাউন্ড দিতে হবে। লোউডের মালিক ব্রকলিহার্স্ট মশাই এলেন একদিন গেটসহিডে। কি লম্বা লোক! যেমন লম্বা তেমনি সরু, আর কি বেমানান রকমের বিশাল নাক ভদ্রলোকের। যেমন চেহারা তেমনি কথাবার্তা। তার প্রথম প্রশ্ন, তুমি ভালো মেয়ে তো? এরকম বিদঘুটে প্রশ্নের কি উত্তর আমি দেব? আর আমাকে কষ্ট করে সে উত্তর দিতেও হলো না। মিসেস রিডি আমার হয়ে জবাব দিলেন, ও কথা জিজ্ঞাসা না করাই ভালো মশাই। মেয়েটি যেরকম হলে আমরা খুশি হতে পারতাম, সেরকমও হয়নি। এমন মিথ্যুক, এমন হিংসুটে, এমন ধাপ্পাবাজ অকৃতজ্ঞ মেয়ে আপনি দুনিয়াতে কম দেখতে পাবেন। আপনার স্কুলের নাম শুনেছি। শুনেছি যে আপনি নরকের কীটকেও শুধরে ভদ্র স্বভাবের মানুষ করে তুলতে পারেন। তাই বেছে বেছে আপনার স্কুলে এই অসভ্য মেয়েটাকে পাঠাতে চাইছি। দেখুন যদি আপনি একে মানুষ করে তুলতে পারেন। মিস্টার ব্রকলিহার্স্ট প্রথমে অবাক হলেন আমার বর্বর স্বভাবের কথা শুনে। তারপর ভবিষ্যৎবাণী করলেন যে মরণের পরে নরকের আগুনে দগ্ধ হওয়া আমার অনিবার্য নিয়তি। অনেক উপদেশ দিয়ে তিনি বিদায় নিলেন। স্থির হলো যত শীঘ্র সম্ভব আমাকে লোউড স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। মিসেস রিড শর্ত করে নিলেন ব্রকলিহার্স্টের সঙ্গে যে লম্বা ছুটির সময়ও আমাকে স্কুলেই রাখতে হবে, অর্থাৎ গেটসেট থেকে এ আমার চিরনির্বাসন। তা হোক, গেটসেট আমার পক্ষে এমন কিছু সুখের জায়গা নয় যে আমি ছুটিতে এখানে আসার জন্য আকুলি বিকুলি করব। একটা কাণ্ড করে বসলাম সেই দিন। ব্রকলিহার্স্ট চলে যাবার পরে আমিও নিজের ঘরে চলে আসছিলাম। হঠাৎ যেন আমার মাথায় খুন চেপে গেল। মিসেস রিড আমার নামে যে মিথ্যা অপবাদগুলি দিয়ে রাখলেন আজ স্কুলের অধ্যক্ষের কাছে, তার ফলে স্কুলে গিয়েও যে আমি শান্তি পাবো না, এটুকু বুঝবার মতো বুদ্ধি সেই বয়সেই হয়েছিল। মিসেস রিড এতদিন তো আমার যত রকমের সম্ভব যন্ত্রণা দিয়েছেনই। ভবিষ্যতেও যাতে আমি শান্তিতে থাকতে না পারি, তারই বন্দোবস্ত তিনি আগে থাকতেই পাকা করে রাখলেন। এ অবিচার, এ অত্যাচার আমায় পাগল করে তুলছিল। আমি ঘর থেকে বেরিয়ে না গিয়ে ফিরে এলাম মিসেস রিডের কাছে। কি কি চাও তুমি? বিরস কণ্ঠে প্রশ্ন করলেন মিসেস রিড। চাই একটা কথা জানতে চাই যে এতগুলো মিথ্যে কথা আপনি বললেন কি করে? মিসেস রিড যেন ভূত দেখে চমকে উঠলেন। এমন কথা যে আমি বলতে পারি তার সম্মুখে দাঁড়িয়ে, এ তো তার পক্ষে বিশ্বাস করা সত্যিই শক্ত। তিনি শুধু বলে উঠলেন, কি কি বললে? বললাম যে আপনি ওই ভদ্রলোককে যত কথা বলেছেন আমার সম্বন্ধে, তার প্রত্যেকটা কথাই নির্জলা মিথ্যা। আমি মিথ্যাবাদীও নই, হিংসুটিও নই, ধাপ্পাবাজও নই। আর অকৃতজ্ঞ? কি সুখে আপনি রেখেছেন আমাকে যে তার জন্য আমাকে কৃতজ্ঞ হতে হবে? আর এ বাড়িতে নিজের ইচ্ছায় আসেনি। আমায় এনেছিলেন আমার মামা, যিনি ছিলেন আপনারই স্বামী। আপনার সেই স্বামী মরণকালে আপনাকে কি হাতে ধরে অনুরোধ করে যাননি আমাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবার জন্য? আপনি স্বামীর সেই শেষ অনুরোধ চমৎকার রক্ষা করেছেন। এর জন্য কি আপনাকে সাজা পেতে হবে না? মৃতের আত্মা স্বর্গ থেকে সবকিছু দেখতে পায়। মামাও কি দেখছেন না আপনার ব্যবহার? আপনি কি রক্ষা পাবেন তার ক্রোধ থেকে? কি সাহসে আমি মিসেস রিডের মতো অমন একটা দুর্ধর্ষ মহিলার সম্মুখে দাঁড়িয়ে এইভাবে তর্জন গর্জন করেছিলাম, সেদিন আমি ক্ষুদ্র একটা 10 বছরের প্যাকাটির মতো মেয়ে। ভাবতেও আজ বিস্ময় লাগে আমার। কিন্তু একথা ঠিক, সে দুর্ধর্ষ মহিলা সেদিন এই প্যাকাটির মতো মেয়েটার শাসানি শুনে কেঁচোর মতো কুঁকড়ে গিয়েছিল। একটি কথাও তিনি এর জবাবে বলতে পারেননি। তাড়াতাড়ি নিজের সেলাইগুলো গুটিয়ে নিয়ে তিনি পালাবার পথ খুঁজছিলেন। কিন্তু পালাবার আগে তাকে আরো কিছু শুনিয়ে দিলাম আমি। আপনি আমাকে অপবাদ দিয়েছেন মিথ্যুক, হিংসুটে, ধাপ্পাবাজ বলে। কিন্তু সত্যি কথা শুনুন, মিথ্যুক আমি নই। মিথ্যুক আপনারই ছেলে মেয়েরা। হিংসুটে আমি নই। হিংসুটে আপনার আদুরে ছেলে জন। ধাপ্পাবাজ আমি নই। ধাপ্পাবাজ হলো আপনারই জোড়ামানিক, এলিজা আর জর্জিনা। ওরা আপনাকে কি যন্ত্রণা দেয় একদিন তা দেখতে পাবেন। আমাকে আপনি যেভাবে কাঁদিয়েছেন,
ওরাও আপনাকে সেইভাবে কাঁদাবে। আমার কথা শেষ হওয়ার আগেই মিসেস রিড পালিয়েছেন ঘর থেকে। ঘরে আমি একা দাঁড়িয়ে বিজয়িনীর গৌরব অনুভব করছি। আজ পরিণত বয়সে আমার সেদিনকার আচরণের কথা স্মরণ করে আমি যে তৃপ্তি পাই খুব তা নয়। মিসেস রিডের নৃশংসতা যতই নিন্দার হোক, ওভাবে আমার আত্মসংযম হারানো খুব বিসদৃশ হয়েছিল বলেই মনে হয় যেন। বিদায়ের দিন একটু কষ্ট হচ্ছিল বেসিকে ছেড়ে আসতে। ইদানিং তার আচরণে একটু স্নেহের আভাস পাচ্ছিলাম যেন। মেয়েটির স্বভাব মন্দ নয় খুব। এতদিন তার চরিত্রে যে কঠোরতাটুকু দেখেছি, তা যে চাকরির খাতিরে মিসেস রিড আর তার ছেলে মেয়েদের খুশি রাখবার তাগিদে, তা আমি বুঝতে পেরেছি। তার উপর আমার আর রাগ নেই কিছু। বেসি ভোর 4টার সময় আমায় কফি খাইয়ে গেটসেডের সদর দরজায় পৌঁছে দিল। সেখানে দারোয়ানের ঘরে আমার বাক্স আগের দিন সন্ধ্যা থেকেই দড়িবাঁধা অবস্থায় পড়ে আছে। দেখতে দেখতে ঘোড়ার ডাক গাড়ি এসে পড়ল। দারোয়ান গাড়ি থামিয়ে তুলে দিল আমাকে আর আমার বাক্সকে। কোথায় যাবে খুকিটি? জিজ্ঞাসা করল গাড়ির গার্ড। লোড, জবাব দিল দারোয়ান। বাপ, 50 মাইল এই এতটুকু মেয়ে একা যাবে? বেসি বলল, তুমি একটু দেখো মুরব্বি। গাড়ি ছুটল, এখানে থেমে ওখানে থেমে, মাঝে মাঝে যাত্রীদের খাওয়া দাওয়ার বিশ্রাম দিয়ে। পরের দিন সন্ধ্যার পরে গাড়ি এসে লোড স্কুলের সামনে থামল। আমি তখন ঘুমের ঘোরে ঢুলছি। হঠাৎ গাড়ি থামার ঝাঁকুনিতে চটকা ভেঙে যেতেই কানে এলো, এ গাড়িতে জেন আয়ার বলে কোনো মেয়ে আছে? গার্ড উত্তর দিল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে গার্ড আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল আমার বাক্সটাও। তারপরেই গড়গড় করে গাড়ি ছুটে চলে গেল আধারের রাজ্যে। গেটসেট থেকে এবার আমি সত্যিই বিচ্ছিন্ন। একজন দারোয়ান গোছের লোক এসে বাক্সটা তুলে নিয়ে আমাকে তার অনুসরণ করতে বলল। উঁচু গেট, তার ভিতর দিয়ে আমরা চললাম। অনেকটা পথ হেঁটে যেতে হলো। ঝোড়ো হাওয়ায় বরফ কুচি উঠছে, শীত করছে ভয়ানক। অবশেষে স্কুল বাড়িতে পৌঁছালাম। লম্বা একটা দালান, প্রায় আগাগোড়াই অন্ধকার। মাঝে মাঝে দুই একটা মিটমিটে আলো দেখা যায় জানালার ফাঁকে ফাঁকে। তারই একটা আলো আমাদের লক্ষ্য। এসে প্রবেশ করলাম একটা ছোট ঘরে। ঠিক সেই সময়ে দুটি নারীও প্রবেশ করলেন উল্টো দিকের দরজা দিয়ে। যিনি আগে আগে আসছিলেন, তিনি যে শিক্ষিকাদের মধ্যে কেউ একজন, তা কারো কাছে না শুনেও বোঝা যায়। সাদাসিধে বেশভূষাতেই তার চেহারায় অসামান্য মর্যাদা ফুটে রয়েছে। শ্রদ্ধা না করে উপায় নেই। তার সঙ্গিনীকে পরিচারিকা বলেই মনে হলো। অগ্রবর্তিনী আমার নাম জিজ্ঞাসা করলেন। তারপর সঙ্গিনীকে বললেন, জেনকে শোবার ঘরে নিয়ে যাও, তবে শোবার ঘরে তাকে কিছু খাবার হেসেল থেকে এনে দিও। পরে জেনেছিলাম এই মহিলার নাম মিস টেম্পল। ইনি লোড বিদ্যালয়ে তত্ত্বাবধায়িকা। মিস্টার ব্রকলিহাস্টের নির্দেশ মতো ইনি স্কুলের পরিচালনা করেন। পরদিন সকালে ঘুম ভাঙল এক নতুন পরিবেশের ভিতর। সকাল বলি কেন, তখনও রাত ভোর হয়নি। 4টার সময় ঘন্টা বাজলো একটা। ধর্মড় করে উঠে পড়ল মেয়েরা। আমাকে উঠতে হলো। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিয়ে নিচের হলঘরে সমবেত হলাম সবাই। সেখানে সবাই মিলে প্রার্থনা, তারপর নাম ডাকা। নাম ডাকার পরে 4 ভাগে ভাগ হয়ে গেল মেয়েরা। ওই একই হলের ভিতরে এক এক দল মেয়ে নিয়ে এক একজন শিক্ষিকা বসে গেলেন। অর্থাৎ শিক্ষিকা বসলেন চেয়ারে, মেয়েরা যে যেভাবে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া মুখস্থ করতে লাগলো। আমি ভিড়ে গেলাম সবচেয়ে ছোট মেয়েদের দলে। এক এক দলে প্রায় 20টি করে মেয়ে। 8-10 থেকে 17-18 পর্যন্ত বয়সের মেয়েরা রয়েছে এখানে। কি বিশ্রী পোশাক তাদের। গেটসেট থেকে দূরে দূরে বেড়াতে গেছি যখন, বস্তিতে এমনি পোশাক পরা মেয়েদের দেখেছি। একটা লম্বা আঁটো সাদা জামা গলা থেকে কোমর অবধি নেমেছে, তার 2 ধারে 2টো পকেট। ছোটতে যেমনই হোক, বড় বড় মেয়েকে সেই অদ্ভুত পরিচ্ছেদে ঠিক সঙ্গের মতো দেখাচ্ছিল। আর কি খারাপ স্বাস্থ্য মেয়েগুলির। আমি যে রোগা প্যাকাটির মতো মানুষ, আমার চাইতেও এরা রোগা। তাছাড়া এদের চোখের কোল আর চিবুকের হাড় দেখলেই বোঝা যায় এরা পেট ভরে খেতে পায় না। আমি তো গেটসেডে খাওয়ার কষ্টটা অন্তত পাইনি কোনোদিন। বেশি আর কিছু না করুক, খেতে দিত যথেষ্ট। এর কারণটা বুঝতে পারা গেল একটু পরে, যখন প্রাতরাশের ঘরে ডাক পড়ল। লম্বা বেঞ্চ পাতা, সামনে সরু টেবিল, পাশাপাশি বসে গিয়েছে সব মেয়ে। আমিও বসেছি। একটা হালুয়ার মতো পদার্থ চামচে কেটে কেটে দিয়ে গেল প্রত্যেকের ডিশে। তখনই খাওয়ার উপায় নেই, যদিও ক্ষুধার্ত মেয়েগুলি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
খাওয়ার উপায় নেই, কারণ প্রতিবার খাওয়ার আগে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে, তিনি এই খাদ্য যোগাচ্ছেন বলে। প্রার্থনা শুরু হলো। শিক্ষিকাদের ভেতরই একজন প্রার্থনার পরিচালনা করছেন। কি দীর্ঘ সেই ভাষণ! অবশেষে তা শেষ হলো এবং যার যার সম্মুখের রেকাবের উপরে হুমড়ি খেয়ে পড়ল মেয়েরা। কিন্তু এক চামচ মুখে দিয়ে আমার তো গা গুলিয়ে উঠল। তাকিয়ে দেখি প্রত্যেকটি মেয়ে আমারই মতো পিছনে হেলান দিয়ে বসে বাঁ হাত দিয়ে গলা চেপে ধরেছে, বুঝি বা বমি আটকাবার জন্য। কি দুর্গন্ধ বিস্বাদ খাবার! আমি আর দ্বিতীয় চামচ মুখে তুললাম না। তুলল না অনেকেই। যে দুই একজন দুঃসাহসে ভর করে খাওয়ার চেষ্টা করতে গেল, তাদের সঙ্গে সঙ্গেই চামচ ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে ছুটতে হলো মুখে হাত চাপা দিয়ে। এত স্বাদের, এত প্রতীক্ষার প্রাতরাশ যেমনকার তেমনি পড়ে রইল টেবিলে। যারা খেতে বসেছিল তারা উঠে চলে গেল। শিক্ষিকারাও ৪ জন খেতে বসেছিলেন মেয়েদের সাথে, উঠে গেলেন তারাও। তারপর আবার পড়া আরম্ভ হলো। এবার মিস টেম্পল এসে বসলেন সবচেয়ে উঁচু ক্লাসের মেয়েদের পড়াবার জন্য। কিন্তু পড়াবার আগে সমবেত সব মেয়েকে সম্বোধন করে তিনি বললেন, শোনো মেয়েরা, আমি প্রাতরাশের ঘটনাটি শুনে দুঃখ পেয়েছি, কিন্তু কার ভুলে বা অবহেলায় এটি হয়েছে তা এখনো জানতে পারিনি। একেবারেই অখাদ্য হয়েছিল। তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ, এ বড় পরিতাপের কথা। সেই জন্য আমি নিজের দায়িত্বে ব্যবস্থা করেছি যে এবেলার পড়া শেষে একটা লাঞ্চ দেওয়া হবে তোমাদের, রুটি আর মাখন। এ যেন একটা অপ্রত্যাশিত সুসংবাদ। অর্ধেক মেয়ে এখন থেকেই জিভ চাটতে শুরু করলো। পড়ায় মন বসলো না কারো। কোনোদিনই বসে না, তা পরে শুনেছিলাম। কি করে বসবে? আজকের খাবারটা পুরো দুর্গন্ধ হয়েছিল বলে কেউ খেতে পারেনি। অন্যদিন পড়ে না, দুর্গন্ধ হয় না, তা ঠিক, কিন্তু পরিমাণ, সে যে একটা চড়ুইয়ের ক্ষুণ্ণিবৃত্তির পক্ষেও প্রচুর নয়। পেটে জ্বালা থাকলে পড়ায় মন দিতে কে পারে শুনি? ২-১ দিন থাকতে থাকতে বিশ্রী সব অনাচার চোখে পড়তে লাগলো। এই খাবার নিয়েই। পরিমাণ কম। ছোট মেয়েদের যদি বা তাতে আধপেটা হয়, বড়দের পেট সিকিও ভরে না তাতে। তারই জন্য রীতিমতো লুটপাট চলে খাদ্য নিয়ে। টেবিলে বসেই শিক্ষিকারা নিজের খাবারে মনোনিবেশ করা মাত্রই বড় বড় মেয়েরা চিলের মতো ছোঁ মেরে ছোট মেয়েদের খাবারের বৃহৎ অংশ তুলে নিয়ে যায়। অসহায় ক্ষুদে মেয়েগুলো কাঁদো কাঁদো মুখে চেয়ে থাকে, প্রতিবাদের সাহস পায় না। প্রতিবাদ করে তো পার পাওয়ার জো নেই। আড়ালে পেলেই বড়রা তাদের মেয়েরে টিট করে দেবে। আমার উপর যেদিন প্রথম এই রকম বোমবেটিগিরি হলো, আমি লাফিয়ে উঠলাম শিক্ষিকাদের কাছে নালিশ করবার জন্য। আমায় টেনে বসিয়ে দিল হেলেন বার্নেস। নিজের খাবারটা তুলে দিল আমার ডিশে। আমি অবশ্যই তার সবটা খেলাম না, অর্ধেকটা তাকে ফিরিয়ে দিলাম। হেলেন আমার চেয়ে অনেক বড়, পড়েও উঁচু ফর্মে, লেখাপড়া নিয়েই আছে। লেখাপড়ায় ভালোও বোধ হয়, কিন্তু কেমন তার ভাগ্য, শিক্ষিকারা কেউই তার উপর খুশি নন, একমাত্র মিস টেম্পল ছাড়া। হেলেনের চেহারা এত রোগা, আর যখন তখন সে এমন খুক খুক করে কাশে, আমার তো মনে হয় ওর কোনো অসুখ আছে। মিস টেম্পলকে দেখেছি, মাঝে মাঝে হেলেনকে জিজ্ঞাসা করছেন, আজ আছো কেমন হেলেন? হেলেনের সর্বদাই এক উত্তর, ধন্যবাদ, ভালোই আছি। নালিশ তার মুখে কখনোই কেউ শুনবে না, ব্যাধির বিরুদ্ধেও না, শিক্ষিকাদের বা সহপাঠিনীদের বিরুদ্ধেও না। তার এই সহনশীলতার জন্যই বুঝি সে সকলের অপ্রিয়। আমাকে সে কি জানি কেন ভালোবাসে একটু, কষ্ট সহ্য করতে হয়, এই উপদেশটি সে আমাকে প্রায়ই দেয়। আমি রুখে দাঁড়াই। কেন সহ্য করব? অন্যায়ের প্রতিবাদ করাই কি উচিত নয়? তর্ক করি হেলেনের সাথে। হেলেন বলে, আমরা গরিবের মেয়ে, গরিব না হলে এখানে আসবো কেন? গরিবের জন্ম কষ্ট সহ্য করবার জন্যই হয়। আমি তার কথায় সায় না দিতে পারলেও একথার উপর আর তর্ক করি না। এখানে এসে অবধি মিস্টার ব্রকলিহাস্টকে এ যাবৎ দেখিনি। শুনেছি গেটসের থেকেই তিনি তার এক বড়লোক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। যতদিন তিনি না ফেরেন ততদিনই ভালো। তার সম্বন্ধে একটা আতঙ্ক আছে আমার, কারণ মিসেস রিড তার মনকে বিষিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে। একে ব্রকলিহাস্ট নিষ্ঠুর স্বার্থপর লোক, তার উপর মিসেস রিডের উস্কানি। তিনি আমাকে কষ্ট দিতে কসুর করবেন না, এ বিশ্বাস শিকড় গেড়ে বসেছে আমার মনে। তাই ভগবানকে ডাকছি মিস্টার ব্রকলিহাস্ট যেন আর না ফেরেন। কিন্তু এরকম ডাকায় কি কোনো ফল হয়? একদিন সকালে একটা গাড়ি এসে ঢুকলো স্কুলের হাতায়। গাড়ি থেকে নামলো সেই বিশাল নাক, অসম্ভব লম্বা, অসম্ভব সরু দেহের মটকায় একটা অসম্ভব বৃহৎ নাসিকা। আমার বুকের ভিতর দূর দূর করে উঠল। একা তিনি নন, সঙ্গে তার স্ত্রী আর কন্যা। ভদ্রমহিলাদের কি গয়নার বাহার, কি পোশাকের জৌলুস,
সিল্কে সাটিনে সোনায় মুক্তই ঝলমল করছেন মায়ে ঝিয়ে। গেটসেডের বাড়িতে ব্রকলিহার্স্ট অনেক রকমের সাদাসিধে জীবনযাপনের মাহাত্ম্য কীর্তন করেছিলেন আমাকে শুনিয়ে শুনিয়ে। সাদাসিধে পোশাক বুঝি লৌড়ে ছাত্রীদের জন্যই শুধু, নিজের ঘরে বুঝি ও জিনিস অচল। লোকটাকে স্বার্থপর বলে আমার যে ধারণা হয়েছিল তা আরো বদ্ধমূল হয়ে গেল। স্কুল ঘরে এসে তিনি বুঝি আমাকেই খুঁজছিলেন। খুঁজে পাওয়া তো শক্ত কিছু নয়। দেখতে পেয়েই আমাকে এগিয়ে আসতে হুকুম করলেন। আমি যেন আর হেঁটে আসতে পারি না, দুটো পা যেন ভারী হয়ে উঠেছে পাথরের মতো। মিস টেম্পল মনে করলেন আমি বুঝি শুধু শুধুই ভয় পাচ্ছি। তিনি এসে আমার হাত ধরে ব্রকলিহাস্টের সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। কানে কানে বললেন, ভয় কি, ওকে দেখতে কড়া লোক হলেও লোক ভালো। আর লোক ভালো। আমাকে একটা টুলের উপর দাঁড় করিয়ে দিলেন ভদ্রলোক, যাতে স্কুলের সবগুলি মেয়েই আমাকে ভালো করে দেখতে পায়। তারপর তিনি আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বক্তৃতার ভঙ্গিতে বলতে শুরু করলেন, মেয়েরা, আমি একান্ত দুঃখিত যে একটা অতি অপ্রিয় কর্তব্য আমাকে করতে হচ্ছে। তোমাদের সতর্ক করে দেওয়া আমার কর্তব্য। মেষপালের ভিতর নেকড়ে ঢুকেছে একটি। এই যে মেয়েটিকে দেখছ, দেখতে ছোট হলে কি হবে, গুণের আর সীমা পরিসীমা নেই। এমন মিথ্যাবাদী, এমন প্রতারক, এমন অকৃতজ্ঞ কোনো জেলখানাতেও তোমরা খুঁজে পাবে না। শৈশব থেকে যে ভদ্রমহিলা সন্তানের মতো একে লালন পালন করেছেন, তাকেই এই অমান্য করেছে, অশ্রদ্ধা করেছে। তার নিজের পুত্রকন্যাদের নামে হিংসা করে মিথ্যা অভিযোগ করতেও সংকুচিত হয়নি। তোমরা তো জানো যে এরকম পাপীর স্থান কোথায় নির্দেশ করেছেন ভগবান। একটা গুঞ্জন উঠল, নরকে। মেয়েরা পরস্পরের দুঃখ কষ্টে সহানুভূতি জানাতে সর্বদাই অনিচ্ছুক। বিশেষত এক্ষেত্রে সহানুভূতি জানাতে গেলে যে ব্রকলিহাস্টের বিরাগভাজন হতে হবে, তা তো আর বুঝতে বাকি নেই এদের। ব্রকলিহাস্ট অনেকক্ষণ ধরে বক্তৃতা চালিয়ে গেলেন। ক্রমেই তার ধিক্কার জোরালো হয়ে উঠছে। গমগম করছে তার দরাজ গলার গম্ভীর আওয়াজ সারা হলটা জুড়ে। আমি আর তার কথার অর্থ বুঝতে পারছি না। একটা শোঁ শোঁ শব্দ হচ্ছে কানে। মাথার ভিতর সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তারপর বোধহয় আমি পড়ে গেলাম অজ্ঞান হয়ে। জ্ঞান হতেই দেখি মিস টেম্পল আমার শিউরের কাছে বসে আছেন, আমার মাথায় অডিকোলনের পটি চাপানো। আমি কাঁদতে লাগলাম। মিস টেম্পল বললেন, কেঁদো না। আমার বিশ্বাস মিস্টার ব্রকলিহাস্ট ভুল খবর পেয়েছেন। তার অভিযোগগুলির কোনো ভিত্তিই নেই। তুমি যদি একটু সুস্থ হয়ে থাকো, তাহলে তোমার ইতিহাস আমাকে বলো। আমি সত্য মিথ্যা যাচাই করব। মিস্টার ব্রকলিহাস্ট আমার উপরওয়ালা হলেও তার অন্যায়ের প্রশ্রয় আমি দেব না। বলে ফল কি হবে তা জানি না, কিন্তু এই দয়াশীলা মহিলার সস্নেহ আশ্বাসে আমি সাহস পেলাম খানিকটা। গেটসেড বাসের মর্মান্তিক অভিজ্ঞতার কথা, বিশেষ করে লাল কামরায় বন্ধ হওয়ার ব্যাপারটা সবিস্তারেই বললাম তাকে। সব শুনে তিনি একটিমাত্র প্রশ্ন করলেন, সে ডাক্তারের নাম কি? আমি বললাম, ডাক্তার লয়েড। সুস্থ হয়ে উঠে আমি আবার পড়াশোনা করছি। হেলেন বার্নস ছাড়া কোনো মেয়েই আমার সঙ্গে কথা বলে না বা মেশে না। আমি যে নরকে যাব, ব্রকলিহাস্টের একথা সবাই বাইবেলের বাণীর মতোই অভ্রান্ত বলে ধরে নিয়েছে। সুতরাং নরকযাত্রীর সঙ্গে কে ঘনিষ্ঠতা করতে চায়? দিন 15 বাদে একদিন স্কুল বসেছে। মিস টেম্পল সমস্ত শিক্ষিকা এবং সমস্ত মেয়েদের সম্বোধন করে বললেন, সেদিন জেন আয়ারের সম্বন্ধে কতগুলি ভুল কথা তোমরা শুনেছ। মিস্টার ব্রকলিহাস্ট কতগুলো ভুল খবরের উপর নির্ভর করেছিলেন। এই চিঠিখানি শুনলেই সবাই বুঝতে পারবে যে জেন আয়ারের নামে যত অভিযোগ হয়েছে তা সবই মিথ্যা। আসলে তাকে ঘাট থেকে নামিয়ে দেওয়ার জন্যই তার অভিভাবিকা মিথ্যা দোষারোপ করেছিলেন তার সম্পর্কে। চিঠিখানি ধীরে ধীরে কিন্তু উঁচু গলায় পড়ে শোনালেন মিস টেম্পল। লিখছেন ডাক্তার লয়েড। মিস টেম্পল তার কাছে জানতে চেয়েছিলেন আমার সম্বন্ধে সব কথা। ভদ্রলোক যেভাবে আমার পক্ষ সমর্থন করে উত্তর দিয়েছেন, তা আমার আশা করবারই কোনো অধিকার ছিল না। তিনি লিখেছেন, মিসেস রিড কোনোদিনই মেয়েটিকে সুনজরে দেখেননি বা তার সম্বন্ধে কোনো যত্ন নেননি। ওকে গলগ্রহ বিবেচনা করেছেন চিরদিন। দাসদাসীর চাইতেও দুরবস্থায় ওকে রেখেছেন, যদিও মেয়েটি তার স্বামীর সাক্ষাৎ ভাগ্নী। মিসেস রিডের নিজের ছেলে মেয়েগুলি অপদার্থ বলেই বোধহয় জেন তার আরও বিষ নজরে পড়েছিল। তার উপর নির্যাতন যা হয়েছে তা চরম। লাল কামরার ভুতুরে ঘরে রাত্রিবেলায় তাকে বন্দি করে রাখা একান্তই অমানসিক নিষ্ঠুরতা হয়েছিল। তবে ওটাই জেনের জীবনে একমাত্র নির্যাতন নয়। আমি বিশেষ খোঁজ নিয়ে জেনেছি, অত বড় অত্যাচার হামেশাই না হলেও ছোটখাটো অত্যাচারে তাকে দৈনিকই ভুগতে হতো। মিথ্যাবাদী বা ধাপ্পাবাজ বলে জেনকে ও বাড়ির দাসদাসীরা কেউই মনে করে না। আমি গোপনে জিজ্ঞাসা করে সে খবর পেয়েছি। আর অকৃতজ্ঞ,
কৃতজ্ঞ হওয়ার মতো কোনো ব্যবহার তো জেন পায়নি। মিসেস রিড যে তাকে কি চোখে দেখেন তা তো এইতেই বোঝা যায় যে বিদায় বেলায় তিনি তাকে এক ঝুড়ি অপবাদ দিয়ে বিদায় করেছেন। বিবেক বলে কোনো বস্তু যার আছে, সে কি একটা ছোট মেয়ের স্কুলে এরকম মিথ্যা অভিযোগ শুরুতেই করতে পারে? চিঠি শুনে মেয়েরা সবাই হাসি মুখে এগিয়ে এলো আমার দিকে। হেলেন আমাকে আড়ালে পেয়ে জড়িয়ে ধরল। মিস টেম্পল চিঠির একটা নকল ব্রকলিহাস্টকে পাঠিয়েছিলেন, ফলে ভদ্রলোক আর কখনো আমার নাম উল্লেখ করেননি মুখে। মিস টেম্পলের দয়া আমি কোনোদিন ভুলিনি। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্প ছিল শার্লট ব্রান্টির লেখা জেন আয়ার। আজকে ছিল উপন্যাসটির প্রথম পর্ব। এর পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।